একটা দলকে আপনি ভেনিশ করে দিবেন, আওয়ামী লীগকে কর্পূর উড়ে দেবো না, উড়ে তো যাবে না। আপনি কে আমার দলকে আপনি কে বলা? আমি বলার এইটা আপনি অথরিটি না, আমি অথরিটি না, কিন্তু আমি বুঝি যে একটি দলের প্রধান নির্বিচারে শত শত নিরীহ ছাত্রদের গুলি করে মেরেছে এবং তার কথা শুনে এদেশের আওয়ামী লীগের যুবদল, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে শত শত ছেলেদের উপরে হামলা করেছে। আপনি বলবেন যে এইটা পলিটিক্যাল পার্টি? অবশ্যই ভাই, আমি তো করি, আপনি আমি বলি আপনি বলবেন না। একটা লোক, আমি শেষ করি, একটা লোক তো আমরা পাই না যে অনুশোচনা করেছে আওয়ামী লীগের। খারাপ বাংলাদেশের সাথে যায় না, বাংলাদেশ পন্থী তো না, ইন্ডিয়ানকে সার্চ করে। ভাই আপনার সঙ্গে আমি একমত না। জি জি কামাল ভাই, শুনতে চাই। বাংলাদেশ পন্থী না যখন বলেন আপনি, বাংলাদেশ যাদের হাত দিয়ে তৈরি তারা বলছেন বাংলাদেশ পন্থী না। বাংলাদেশ পন্থীকে আপনার কাছে নতুন করে ডেফিনিশন শিখতে হবে। বাংলাদেশের হাত দিয়ে মানে বাংলাদেশের মানুষ 7 কোটি মানুষ তারাই আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগ করে এইটাও তো তারাই করেছে। আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছে বাংলাদেশের। ভাই গাইড ধরেন, আপনারা এখন ক্ষমতায় আছেন, গাইড ধরে অনেক কিছু করতেছেন। চট্টগ্রামে গেছেন, আপনার হোটেলের সামনে ডগ স্কোয়াড দিয়ে পরিষ্কার করা হয়, যে 2টা ফ্লোরে থাকবেন 2 ফ্লোরে কেউ থাকতে পারবে না, ওগুলি করা হয়, দেখতেছি তো এগুলো। এটা আপনারা ক্ষমতা আছেন, 2 দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে আপনি যেটা পারবেন, এটা সত্যতা পাবেন না, এটা সত্যতা না। ডেলিস্টের খবর দেখেন, আমরা রংপুরে গিয়ে আমরা ডেলিস্টের খবর ফ্লোরিং হচ্ছিল, রংপুরে আলাপাতেন চট্টগ্রামের কথা বলেন, 1-2টা জায়গার এক্সেপশনাল দেখে, যেখানে চট্টগ্রামের কথা বলেন, 1-2টা জায়গায় চট্টগ্রামে এখনো তো পৌঁছায় নাই। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম রওনা হয়েছে কামাল ভাই। ভাই হোক, বাট চিটাগাং মেট্রোপলিটন পুলিশ কি করছে? ছবি দেখছি আমি, মানে ডেলিস্টের নিউজ হইছে কি করছে, যে হোটেলে থাকবে তারা, সেই হোটেলের সামনে ডগ স্কোয়াড স্পটেই করা হয়েছে, করার পর তারপরে যে 2টা ফ্লোরে থাকবে সেই 2 ফ্লোরে তারা এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর কেউ থাকতে পারবে না। এই নিরাপত্তার ব্যবস্থা যদি করে, তা আপনারা এত পিত্তি জলের কারণে এই পার্টির এখন নিবন্ধনই হয় নাই। নিবন্ধন না হয় 144টা পার্টি আছে, তারা যদি করে তাদের নির্মম করবে ভাই। মানে তাদের সমাবেশে কি ওরকম রামদানিয়া অস্ত্র নিয়ে হামলা করেছে কামাল ভাই? রামদানি অস্ত্র নিয়ে হামলা করেছে গোপালগঞ্জে। হ্যাঁ, ওখানে যাওয়ার আগে আপনি কি করছেন? আপনি চিটাগাঙে আপনি কি করছেন? আমার মনে হয় আমি একটু শুনি আপনার কাছ থেকে। শুনান, আমাকে থামায়েন না, থামাইলে পরে হবে কি জাস্ট বাহাস হবে। জি, আমাকে ডিটেইল বলতে দেন, টাইম দিয়ে দিবেন যে 1 মিনিট বলেন, 1 মিনিটই বলুন। না, একটু মাঝে মধ্যে থামাবো না, থামালে তো হবে না। 1 মিনিট বলুন। না, আপনি বলেন, আমি জানতে চাচ্ছি গোপালগঞ্জ কি এদেশের, আপনি বলছিলেন মানে দেশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, কেন হবে না? এখানে স্বাভাবিক করা হচ্ছে না। একটা এলাকায় আপনি কারফিউ জারি করছেন, 144 করছেন, করে ট্রেনে ওখানে আপনি মানুষকে ধাওয়াচ্ছেন, পুরুষ মানুষ সব ঘর ছাড়া হয়ে গেছে। গোপালগঞ্জকে গাজা, গোপালগঞ্জকে কাশ্মীর। আপনারা গোপালগঞ্জকে কি বানাতে চান? গোপালগঞ্জকে বিচ্ছিন্ন প্রশাসন করে দিচ্ছে। মানে কেমন করে ভাই? এই এগুলি করে 144 জারি করে দিয়েছেন, কারফিউ জারি করে দিয়েছেন। কেন কি হয়েছে ভাই? কেন জারি করা লাগলো সেটা বলেন তো। এটা তো আপনি জানেন, আপনি জারি করছেন, আমি জারি করছি মানে কি? সারা বাংলাদেশে আমরা মানে সমাবেশ করলাম, কত ঝামেলা হয় না? গোপালগঞ্জে গেলে তারা অস্ত্র নিয়ে কিভাবে বন্দুক নিয়ে? আমি তো বলি গোপালগঞ্জে জামাত সমাবেশ করলো ফেব্রুয়ারি মাসে, ওদের কোনো ঝামেলা হলো না, আপনি হলো কেন? না, আপনি হলো কি বলেন, আপনি হলো কেন? মানে আমাদের তো হয় নাই, জামাতের হয়েছে কিনা সেটা আমার বিষয় না, আমাদের ইস্যুটাকে। কারণ আপনি যাওয়ার আগে বলে গেছেন, আপনি লোকজন বলছেন যে জাপানের এখানে যায় নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভেঙে ফেলবেন। না, এটা ফেসবুকের কথা কি আপনি ভাই ভাই আমি আজকে কি ভাঙছি না বজ্রসম্য যেভাবে ভাঙুক, আপনি আমাকে ফেসবুকে যেখানে শেখ মুজিবের জন্ম সেখানে দাঁড়িয়ে আপনি বলতেছেন, ওখান থেকে বেরিয়ে এসে বলতেছেন হাসনাত আব্দুল্লাহ যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে বলেছি মুজিববাদ মুর্দাবাদ। আমার কথা হলো কি, এইটা বইলা হাসনাত আব্দুল্লাহ বোঝা গেল যে এইটার জন্য লিখেছিলেন বলার জন্য, বাট এইটা বলে জাতির কি লাভ? আপনি বুঝেন না, এই দেশে কি লাভ? এইটা অনেক সময় নাম বলি, আপনি যাকে ইয়াং এরা সবাই এদের তাকাবে সামনের দিকে, এদের পেছন দিকে না তাই কিছু করতেই পারে না। শেখ হাসিনা 17 বছর শাসন করছে, শেখ হাসিনা দুষ্ট, খারাপ, স্বৈরাচারী, তার বিচার আপনি করতেছেন করেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনাকে আমিও পছন্দ করি। এইখানে পয়সা শেখ হাসিনার শাসন আমলে আমি মাসুদ কেবল কি বলে গেছি, ফখরুল ইসলাম কাউকে আপনি জানেন, আলম কাউকে জানেন, আপনি জানেন আজকে যারা মহাবিপ্লবী তারা তখন কি করছে ওটাও জানি।
জীবনে রিস্ক নিয়ে কথা বলছি। শেখ হাসিনাকে আমি পছন্দ করি না, কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যায় বলবেন যে বঙ্গবল্ট, আমি নিজে যে আমার কাছে আছে দেখাবো আপনাকে যে বঙ্গবল্ট কবরে এবার কিছু একটা হয়ে যাবে, তো এটা যখন আপনি বলেন, তারা তো ওই লোকটাকে পছন্দ করে, ওই লোকটা মারা গেছে জন্মের আগে, তারা তো একে পছন্দ করে। তো পছন্দ করলে তারা যদি মনে করে যেভাবে তারা তার বাড়ি ভাঙছে 32 নম্বর, সেভাবে এটাও ভাঙবে, তারা যদি আবেগ আপ্লুত হয়, তারা এরা মনে করেছে আমি তারপরে যাব, আমাকে ফুলের মালাতে বরণ করবে, এটা হয় না রে ভাই। আবেগ আপ্লুত হয়ে আপনি সমাবেশে হামলা করে তছনছ করে আগুন ধরে ভাই দিবেন। কি করছে না করছে ওটা আমার নিয়ন্ত্রণ নাই, ওটা আমি করি নাই। আবেগ আপ্লুত হলে কি হয় এটা তো আমিও জানি। পুলিশ মারা গেছে গত আন্দোলনের সময়, পুলিশ মারা গেছে না, ওটা উল্টে ঝোলানোর দরকারটা কি? ও তো মরে গেছে। এটা তো আমিও বলবো যে এটা তো আমি করি না, আমি করি বলছি। ওইটা তেমন উদাহরণ না, এটা তেমন উদাহরণ না, এইগুলো উদাহরণ না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি তো এই সংঘাতটাকে ইনভাইট করেছেন, কেন ইনভাইট করেছেন তাও আমি জানি ভাই। এটা সত্য না, ইনভাইট করেছেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। না ভাই, আর কিছু না, এটা অসত্য ভাই। আমরা কেন ইনভাইট করতে যাব সংঘাতকে? আচ্ছা, আমি একটু শুনি, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। আতিক মুজাহিদ বলেন। উনি যে বয়ানটা দিল যে আমরা একসময় দেখতাম যে শেখ হাসিনা ভালো, বাকি সবাই খারাপ, তাকে ভুল বোঝানো হয়তো। আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ, বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো। আসলে যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমার একটা কোশ্চেন। সেকেন্ড হলো, গোপালগঞ্জের লোক যদি মানে প্রোটেস্ট করার দরকার ছিল, তার অস্ত্র নিয়ে এসে প্রোটেস্ট করার দরকার ছিল না, ওনারা তো বলতে পারতো। আর এখানে ভাঙতে গেছে কোথায়? আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি, বাংলা ভার্সন, আনন্দবাজার, এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে, এইরকম একটা প্রোপাগান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝানোর চেষ্টা, উস্কানি দিচ্ছে। আমরা এইগুলা না, আমরা কোনো জায়গায় এখন যতগুলো জায়গায় আন্দোলন হয়েছে কোনো জায়গায় হিট করেছি কেউ বলতে পারবে না। বরং আমরা গেছি হাঁটা অবস্থায় এক জায়গায় সমাবেশ করছি, চলে আসছে সেই এলাকায় কথা বলে। আমাদের 2 ঘন্টা বেশি ওইটুকু করি নেই। গোপালগঞ্জে আপনারা অন্য সব জায়গায় বললেন পদযাত্রা, গোপালগঞ্জে ঢোকার আগে মানে কর্মসূচি দিলেন মার্চ ফর গোপালগঞ্জ। কেন এই কর্মসূচি চেঞ্জ করলেন, কেন নামটা চেঞ্জ করলেন কেন? মার্চ ফর আমাদের পদযাত্রাই ছিল। মার্চ ফর হয়তো কেউ লিখতে পারে, আমার জানা নাই, যদি লেগে থাকে সেটা এই জন্য করেছে যে গোপালগঞ্জ আসলে স্বাধীন হয় না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম যে গোপালগঞ্জের দিকে খেয়াল রাখেন, যে কোনো সময় তার অঘটন ঘটাতে পারে। যেমন ছাত্র দলকে এর আগে মেরে ফেলছিল আপনার এবং বিএনপির এক নেতা স্বেচ্ছাসেবক দলের তার মাকে, সে মায়ের সাথে দোয়া করার জন্য গিয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেছে তার একজন সহকর্মীকে। সুতরাং এই জায়গাটা খুবই ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন। এবং সারা দেশে এমনি যেটা বলে, সারা দেশে সব মনে করে তারা সেফ হোম, তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ। তা ঠিক আছে, সেফ হোম করেন থাকেন, কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং তাড়ানো করে পুলিশ কিন্তু কোনো ফাংশন করতেছিল না। খেয়াল করেন, আমাদের নেতাদেরকে পুলিশ ফাংশন করতেছিল না এবং তারা আত্মঘাত করতেছে। নেতাদেরকে তো গার্ড দিয়ে আমি বলি ওনারা যেভাবে বলে বেনজিরের ভাষায় যে আমার 90% পুলিশ হচ্ছে আমার আন্ডারে এখন আছে। ওনারা যে কিভাবে মনে করে যে পুরো বাংলাদেশ তো আওয়ামীকরণ করা হয়েছে, ওনারা তো বিশ্বাস করতে রাজি না। যেখানে আওয়ামীকরণ, সেখানে তাদের বাবার মাজার যেটা যেভাবে হোক, তো ওটা ভাঙার জন্য যাবে কেন মানুষ? এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো জাস্টিফাইটা করা উচিত না, যেটা অন্যায় সেটা অন্যায়কে বলতে হবে। কিভাবে ওনারা গুলি করে সব নেতাকে মেরে ফেলতো, তখন কি আমরা বলতাম হ্যাঁ খুব মানবতা খুব খারাপ হয়েছে, ধ্বংস করে ফেলো? না, প্রোটেকশন হিসেবে আগে এটা করা উচিত না। যে কেউ তার সমাবেশ করতে পারে। আমরা তো গিয়ে তো ভাঙি নাই, ভাঙলে বলতে পারতেন না তোমার ভাঙছো কেন, তোমাদেরকে এই জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে বা গুলি করা হয়েছে। সে জায়গা থেকে আমার কাছে মানে গোপালগঞ্জ ইস্যুটা খুব কমপ্লিটলি তার অফেন্সিভ খেলছে। ডিফেন্সিভ খেললো তো যে আমাদেরকে কেউ মারতে আসছে, আমরা প্রোটেকশন দিয়েছি, কোনো জায়গায় টাচ হয়নি, ইভেন নট এ সিঙ্গেল হিট করা হয়েছে। এটাকে জাস্ট পদযাত্রা। তো সেই জায়গাটাকে আমাদেরকে দেখানো হচ্ছে গোপালগঞ্জে তোমরা গেছো কেন, এটা তোমাদের দায়ভার, সরকারের দায়ভার, তোমার সরকার জানা সত্ত্বেও কেন তোমাদেরকে প্রোটেকশন দিল না? বিষয়টা এরকম না। মার্চ ফর গোপালগঞ্জ হোক আর মার্চ ফর খুলনা হোক, সমস্যা তো নাই। মার্চ তো মানে হাঁটাই, যেদিকে হাঁটুক, কিন্তু আপনাকে তো হিট করে নাই, কারণ আপনি জাস্টিফাই করে বলেন তোমাদেরই দোষ। শুরুতেই আপনাদের ইন্টেনশন ছিল যে গোপালগঞ্জে যাব, একটা বিরাট কিছু করে ফেলবো, এরকম একটি মানে ধারণা চেতনা নিয়েই যেন গেছেন। এইরকম কোনো ইন্টেনশন ছিল না আমার কাছে যেটা মনে হয়। আমরা এটাকে ইন্টেনশনালি বানানো হচ্ছে। এবং এই যে ইন্টেনশনাল আরেকটা জিনিস, কিছু বুদ্ধিজীবী আমাদের ভাইদের টাইনে নিয়ে এসে সব জায়গায় ইলেকশন ঢুকায় দেয়, যে ইলেকশন মনে হয় পিছানোর জন্য গোপালগঞ্জের ইস্যু ঘটানো হয়েছে। কেন এটা করা হবে? এটাকে দুই পার্সপেক্টিভে দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ আক্রান্ত করছে কারা? ছাত্রলীগের নেতারা। যে কটা ছবি দেখেছেন বন্দুক দ্বারা, কারা ছিল? উনি বলছেন নিষিদ্ধ ঘোষিত না আওয়ামী লীগের যেটা অংশটা, সেই অংশটা তো গুলি করতে এসেছে। ওই জায়গায় জয়েন্ট সেক্রেটারি, ওখানকার সাধারণ সম্পাদক, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তারাই তো গুলি করেছে এসে। 3-4 জন তো বড় বড় রাইফেল দিয়ে গুলি করতেছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? কোনোভাবে
ভাবে এটা সন্ত্রাসী কার্যক্রম ছাড়া কি দেখি না। সেখানে আওয়ামী লীগের সব লোক ভালো, তাহলে গোপাল লোকগুলোকে আওয়ামী লীগ না? আওয়ামী লীগের সব লোক ভালো ভালো বলে নাই, আওয়ামী লীগের ভালো লোক আছে বলছে খারাপ, ভালো লোক তো সব জায়গায় আছে। আমি বলি আমি যেটা বলি যেটা হচ্ছে মিনিমাম রিগ্রেট যদি থাকতো, আমি একদিন আমার কাছে একজন আমি বললাম যে ভাই একটা লোক দেখান, এটা কি বলছি, একটা লোক দেখান যে রিগ্রেট করছেন মিনিমাম, যে এতগুলো লোক হত্যা করা হলো এবং নির্দেশ দিয়েছে সে ভিডিওটা অডিওটা ফাঁস হওয়ার পরও মিনিমাম কি কাটিসি জাগে না? অন্য বাকিগুলো কি মানুষই নেয় নাকি বাংলাদেশের মানুষ? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে মানুষের উপর আন্দোলনের শক্তি মানুষজনকে সেগুলোকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। জি মাসুদ কামাল ভাই, কেন গোপালগঞ্জ এরকম একটা অনেক গুলি হয়েছে না আওয়ামী লীগের লোকজন করছে, ওইগুলি আহত হয়েছে কয়জন? 5 জন যে মারা গেছে, এগুলি কালগুলিতে মারা গেছে, কালগুলিতে মারা গেছে, এটা মানে নিশ্চিত না। তো নিশ্চিত না করে কবর দিলেন কেন? কবর দিলেন তো আপনি, আপনি কবর দিলেন কেন? এই জিনিসটা গভর্নমেন্ট বলছে ওদের ছিনিয়ে নিয়ে গেছে, এবং যারা মারা গেছে 2 জনের ফ্যামিলি মেম্বারের কথা শুনলাম, ডাক্তাররাই বলছে নিয়ে যাও, এখন আমাদের এটা ময়নাতদন্ত হবে না। আমি তো পত্রিকায় পড়লাম না ভাই। হ্যাঁ, ময়নাতদন্ত ছাড়াই মানে ছাড়াই দিয়েছেন। তারপর ময়নাতদন্ত করতেন, দেখতেন গুলি কে করছে, কি গুলি লাগছে, ধারণা হতে পারতেন একটা আপনি গুলি কে করছে, গুলি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে, বড় বড় বন্দুক তো নিয়ে আসছিল ওরা, ওই গুলিতে আহত হয়েছে কে? না, এটা আপনি এখন এগুলি ভাই শুনেন, এগুলি ওই ভিডিও দেখে ওইটা দেখে আপনি বুঝবো না, কারণ কি হয়েছে আজকাল তো ভিডিও বানাতে এআই দিয়ে অনেক কিছু হয়ে যায়, ওগুলি বলতে চাচ্ছি না। বাট প্রমাণটা হলো কি জিনিসটা দেখেন, আমি তো একটা ভিডিও দেখলাম আর্মি গুলি করতেছে, যাদের গুলি করে তারা দৌড়ে পালাচ্ছে, আর্মিদের দিকে গুলি করে মারা নাকি ছত্রভঙ্গ করা? ছত্রভঙ্গ করা না, যদি আপনাকে মারতে আসে, মারতে ওরা যখন পলায় তখন মারতে আসে কেন? পিছনে যদি মারতে কেউ আসে আর কি, আমি ছবি দেখলাম, আপনি দেখছেন সেটা ঠিক আছে, আপনাকে আমার ওই ছবি ভুল হতে পারে, আমি অস্বীকার করি না, যা দেখি তা দেখি না, আমি সব দিকে বলতেছি কথাগুলো। শুনেন, একচেটিয়া কথা বললে ভাই হবে না, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, এই যে 4 জন লোক 5 জন লোক মারা গেল, এদের মৃত্যু নিয়ে এ পর্যন্ত কারো কোনো শোক প্রকাশ করে দেখছেন? এরা দেশের নাগরিক না? জি। এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত বলেন তো দেখি? কেউ শোক প্রকাশ করছে কি? এনসিপি কি গভর্নমেন্ট কেউ শোক প্রকাশ করছে? এই জন্য আমি বলি যে গোপালগঞ্জকে আপনারা কি গাজা বানাতে চান কিনা, এই প্রশ্নটা এখন মানুষের মনে আছে। বলেন গাজার সাথে এটা তুলনা করা তো প্রশ্ন আসে না ভাই, কি বলেন এটা? না, ওটা 2 অক্ষরে, এটা একটু বেশি অক্ষরে, এটা এইভাবে হয় নাকি? গাজাতে ব্রুটালিটি মানে মানুষ সম্মুখে 5 জন লোককে মারছে, আপনি বলি শুনেন, আপনি কোনো শোক প্রকাশ করছেন 5 জন লোকের জন্য? শোক প্রকাশ, এই 5 জন লোককে এই দেশের নাগরিক না? এই জন্য তাদের ময়নাতদন্ত হওয়া দরকার। আবার আপনি যেটা বলছেন ময়নাতদন্ত হোক, দেখি আমি বলি আপনারা তো ওই লোকগুলো আবার তো নিয়ে গেছেন। কমল ভাই যেভাবে বলতেছিলেন যে আসলে সব লোকগুলো যারা ছিল খুবই অনেস্ট মানুষজন এসেছিল, যারা আসলে নিরস্ত্র, যে এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না, তাহলে কি? তাহলে যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই ইন্টেনশনালি এসেছে আক্রান্ত করে এই লোকগুলোকে ভেনিশ করে দেওয়ার জন্য, যারা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার চেষ্টা করেছিল। আপনি দেখেন প্রথমে ইউনোর গাড়ি হামলা করা হয়েছে, এরপর পুলিশের গাড়ি ভাঙা হয়েছে, ইভেন এসপির বাসায় যে যখন আশ্রয় নিচ্ছিল এসপির বাসায় ভাঙা হয়েছিল, এবং ডিসির আমি যতটুকু জানি ডিসির বাংলাতে যখন ঢুকেছিল মানে ফুল কমপ্লিটলি আইসোলেট করে করে লোকজনকে হত্যা করারই প্ল্যান ছিল বেসিক্যালি। তো কেউ যদি হত্যা করার জন্য ইন্টেনশনালি আসে সেখানে ডেফিনেটলি সে জায়গাতে কি ঘটেছে আমরা আসলে পিওরলি জানি না। সুতরাং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে কি করা উচিত, এগুলো শিক্ষা নেওয়া উচিত, এইভাবে যেন না হয় বাংলাদেশে কোথাও। আমরা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, আমি এই দিক যে মাসুদ কামাল ভাই যেটা বলতেছিলেন, ইয়েস ডেফিনেটলি মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদেরকে অবশ্যই সমন্বিত থাকতে হবে। আমরা তো আসলে হিংস্র প্রাণী না, বাঘিতে আমরা বাঘ সিংহ মারামারি করতেছি। ডেফিনেটলি মানুষের মধ্যে আমাদের ভিতর নানা ধরনের মতাদর্শ নানা রকম থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কেউকে মারতে আসতেছে আবার মারা পড়তেছে, এটা যেন না হয় বাংলাদেশে। এই কালচারটা জুলাই থেকে ভেনিশ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমরা আবার 1 বছর পরে জুলাই আবার দেখলাম, সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই কষ্টদায়ক যে বাংলাদেশের মানুষ এখনো এই জিনিসের মধ্যে আছে যে প্রতিপক্ষকে মেরে ফেলতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে বলতেছি এনসিপির কোনো ইন্টেনশন ছিল না কোনো মানুষকে হার্ম করা, ক্ষতিগ্রস্ত করা, এটা আমাদের দলীয়ভাবে কোনোভাবে কোনো মানুষকে এখন পর্যন্ত আমরা হিট করিনি। এবং আমি কতদিন কথা বলতেছিলাম যে আমাদের হওয়া উচিত ছিল যে, আমি খুব পজিটিভ দেখতেছিলাম যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হয় নাই গত 1 বছর, যেটা হওয়ার কথা মিনিমাম লেভেলেরও হয় নাই, হাতাহাতিও হয় নাই, খুবই কম রেয়ার হয়েছে। নিজস্ব দলের মধ্যে বিএনপি মারামারি হয়েছে, এটা একটা ভালো হয়েছে। কিন্তু আপনারা বিভিন্ন স্থানে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, পলিটিক্যালি খেলা, পলিটিক্সের ক্ষেত্রে আপনারা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিবে, এটা তো একটা আপনার সাথে কক্সবাজারে গিয়ে আপনারা একজন মানে বিএনপির একজন একদম স্থায়ী কমিটির সদস্য, খুবই স্বনামধন্য একজন রাজনীতিবিদের বিরুদ্ধে আপনি আপনার
আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত হয়ে বলছি, ভাষার ক্ষেত্রে আমাদের সংযত হওয়া উচিত। ঠিক একই পরিবারে ডার্বি নাসির বলা হয়, যখন নগদ নাহিদ বলা হয়, যখন চিলড্রেন পার্টির নেতা বলে আব্বাস সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ানরা বলে, তখন কিন্তু খুবই দুঃখজনক। গয়েশ্বর সাহেব যখন বলে যে এসব সংস্কারকে কুসংস্কারের দল যেগুলো আছে এরকম বলে, সেগুলোই কিন্তু কষ্টদায়ক। তার মানে হচ্ছে আমরা সবারই সংযত হওয়া উচিত, সেক্ষেত্রে আমার কোনো দ্বিমত নাই। আমরা ছাত্র হিসেবে অনেক সময় আমাদের ভুল হতে পারে, কিন্তু সিনিয়র পলিটিশিয়ানরা কি আচরণ করবে? আমরা কি তাহলে একই জিনিস প্র্যাকটিস করবো? সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এক দুইজনের কথাই যদি আপনি পুরো ফুল দলকে দেন, লায়াবল করা উচিত না। কালেকটিভলি বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একটা চেঞ্জ আসা উচিত এবং হচ্ছে আমার কাছে মনে হয়। যেটা হচ্ছে আমরা টেবিলের মধ্যে অনেক কথা বলতে পারতেছি এখন পর্যন্ত স্টিল নাও, যেটা আমরা এক সময় এই ফ্যাসিস্ট আমলে বলতে পারতাম যে সব নেতা যদি বসতো, বিএনপি এবং আওয়ামী লীগ বসলেই আমরা খুশি হয়েছি, এরকম মানসিকতা আমাদের ছিল। খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসাথে বসবে, এই টিভির পর্দায় দেখলে মানুষ বলতে যাক বাংলাদেশের মানুষ শান্তি, সেই জিনিসটা অ্যাটলিস্ট বাংলাদেশের কালচারে ডেভেলপ হয়েছে, সেটাকে অবশ্যই ডেফিনেটলি পজিটিভ দেখতে হবে। যে আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে যাই, জনাব মাসুদ কামাল, আপনি গোপালগঞ্জ নিয়ে যে কোনো কথা থাকে বলবেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে দিতে চাই। সেটা হচ্ছে জুলাই ঐক্যের কথা বলা হচ্ছে জুলাই অনৈক্যের ভিতর দিয়ে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, বিএনপি জামাত অন্যান্যরা সবাই একই কথা বলছে, কিন্তু বাস্তবে আমরা জুলাইয়ের কোনো ঐক্য দেখছি না। এমনি একটি পরিস্থিতিতে আজকে কিন্তু সেই আওয়ামী লীগ আজকে দেশে হরতাল ডেকেছিল এবং পত্রিকায় ছাপা হয়েছে মিরপুরে পল্লবীতে একটি বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কে বা কারা। পত্রিকায় লিখেছে সন্দেহ করা হচ্ছে এটি নাশকতা। আমাদের অভিজ্ঞতা বলে হরতাল কর্মসূচির আগে এরকম ঘটনা অতীতে অনেক ঘটেছে। শুনতে চাই আপনার কাছ থেকে। না, হরতালের যে কর্মসূচিটা, এটা নিয়ে আমি মনে করি যে আলোচনারই কোনো প্রয়োজন নাই, কারণ এটা এই মুহূর্তে একটা আমি মনে করি চূড়ান্ত একটা হঠকারী এবং মানে ফ্যাসিবাদী সিদ্ধান্ত যদি কেউ দিয়ে থাকে। দেশে এখন এমন কিছু হয় নাই যে এটা হরতাল ডাকতে হবে, এটা যেই ডাকুক আমি জানি না, এটা আমি আলোচনা করতে রাজি না, কারণ যেহেতু এই দলটাও তো এই মুহূর্তে তার রাজনীতি তো নিষিদ্ধ, তাই না? এটা তো গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, এটা যে আইনে করুক, আইনটা আমি পছন্দ করি না, নিষিদ্ধ করাটাও আমি পছন্দ করি না, কিন্তু গভর্নমেন্ট যখন আইন করে নিষিদ্ধ করবে তখন সেটাকে মান্য করা উচিত আমি মনে করি। আমি এরকম ওই চিন্তা করি আর কি। এটা নিয়ে আলোচনা করবো না। আলোচনা যেটা হলো, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো জুলাই ঐক্য। জুলাই ঐক্য নিয়ে অনেক রকম হাহতাশা কিন্তু আমি শুনি, এবং এদের এটা কেন হচ্ছে, কেন ধরে রাখা যাচ্ছে না। জুলাই ঐক্য ভাই ধরে রাখা সম্ভব না। কেন সম্ভব না? এই কারণে জুলাই যখন ঐক্য হয়েছিল তখন একটা কমন এনিমি ছিল সবার কাছে, একটা ভিলেজ ছিল, একটা দানব ছিল শেখ হাসিনা। সেই দানবকে সরানোর জন্য সবাই ঐক্যমত ছিল, কিন্তু সবাই কিন্তু সমস্ত দলে যার যার পরিচিতি এটা কিন্তু বিলুপ্ত করে দেয় নাই, যার যার পরিচিতি নিয়েই তারা ছিল, কিন্তু ওই লড়াইয়ে সবাই একসঙ্গে ছিল। যখন ওই লড়াইটা শেষ হয়ে গেছে এবং ওই লোক যখন পালিয়ে গেছে, তার সভাসদ নিয়ে সমস্ত লোক নিয়ে চোররা যখন দেশ থেকে চলে গেছে, তখন তো দেশটা চালানোর জন্য লোক লাগবে, কারা করবে? মানে চলে গেছেন কেন বলছেন? আমরা তো দেখি ভেরি মাচ আছে। আমি দেখছি না, রাষ্ট্র ক্ষমতা থেকে তারা তো নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, রাইট? হ্যাঁ, আমি তো এটাই বলছি, রাষ্ট্র ক্ষমতা প্রকাশ্যে নাই। আমি তো রাষ্ট্র ক্ষমতাই বলছি। এখন রাষ্ট্র ক্ষমতায় তো একজনকে নিয়ম মাফিক কাউকে আসতে হবে। এখন যারা আছে এরা তো অন্তর্বর্তীকালীন হিসেবে আছে, এরা তো স্থায়ী ভাবে নাই। তো নতুন যারা আসবে তাহলে তাদের কে পাঠাবে? জনগণ পাঠাবে। তাহলে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে কেউ না কেউ ক্ষমতায় আসতে চায়, সবাই চায়, সব দলই চায়। এখন যখন সব দল চায়, তার মতো করে চায়। জামাতে ইসলাম তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে, বিএনপি তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে। তখন এনসিপির অস্তিত্ব ছিল না, এখন এনসিপিও চায় দল গঠন করে এখন তারাও আসতে চাচ্ছে, তাই না? সবাই যার যার রাজনীতি নিয়ে আসবে। এখন এনসিপির আদর্শ আর বিএনপি আদর্শ যদি একই হয় তাহলে এনসিপি বিএনপি একই হয়ে যেত, তা তো হয়নি। এখন যখন আলাদা আলাদা আদর্শ নিয়ে যখন আসবে তখন আদর্শের সংঘাত হবেই, এবং এই সংঘাতটা কিন্তু স্বাস্থ্যকর, এই সংঘাতে কিন্তু কোনো সমস্যা নাই। এই সংঘাতটা আছে বলেই তো গণতন্ত্র আছে। না, সেটি ঠিক আছে, সেটি আপনি আমার কথা হলো যে জুলাইয়ের যে চেতনা, সেখানে একমত হতে পারছি কিনা। জুলাইয়ের চেতনা খুঁজেন না, এক চেতনার নামে 15 বছর দেখছি কি করছে। চেতনা খুঁজেন না, কারণ চেতনা হলো জানেন কি, আমি যেটা পছন্দ করি ওইটাই চেতনা। আপনারা যদি একটু অন্যরকম হয়, এই তুমি চেতনা বিরোধী, সব চেতনা, কিন্তু চেতনার নামে আর বিভক্ত করেন না। কোশ্চেনটা হলো জুলাই একটা গণ অভ্যুত্থান হয়েছে, ওকে, ওটা কি আমি অস্বীকার করছি? অস্বীকার করি নাই। ওটা যে ঠিক মানো,
আমাকে তো এটাকে ঠিক ছিল তুমি মানো, হ্যাঁ মানি, ওকে চেতনা শেষ, চেতনা শেষ। হ্যাঁ কারণ এটা ঠিক ছিল, না ভাই আমি মানি। হ্যাঁ। এখন পরবর্তীতে কি করতে হবে, আগামীতে কি দেশ কিভাবে চলবে, এটা ওরা বলবে এক কথা, জামাত বলবে এক কথা, বিএনপি বলবে এক কথা, সবাই যার যার রাজনীতি দিয়ে বলবে। কাজে ওখানেও সবাইকে এক হইতে হবে, এটা যদি আপনি প্রত্যাশা করেন বাংলাদেশের মাটিতে এটা ইহকালে হবে না। জি আতিক মুজাহিদ, এই আচ্ছা। ঐক্যটা হচ্ছে না কেন, বাধা কোথায়? ঐক্য বেসিক্যালি তো আমরা দুই ধরনের ইস্যু আছে, আমি পার্সপেক্টিভ বলি। ভাইয়ের কথা থেকে শুরু করি। ভাই যেভাবে বললো যে এই একটা আন্দোলন হয়েছে শেষ, মানে রিজিম চেঞ্জ, বেসিক্যালি একটা হ্যান্ড ওভারতে আরেকটা জায়গায় চলে যাবে, দ্যাট শুড নট বি, এবং এটার জন্য হয়নি। প্যারাডাইম শিফট, আমরা বলছি নতুন বন্দোবস্ত। আগে যে সিস্টেম ছিল অনেক, আপনারা বলছেন 53 বছর ধরে দেশকে আপনি বৈষম্য করবেন, সাম্য করবেন, এই করবেন, গণতন্ত্র মানুষের জন্য রাজনীতি করবে, যেটা বলছেন সেটা এখন করতে হবে, বা কিছু একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। যদি চেঞ্জ না হতো তাহলে তো জুলাই সনদের কথা আসতো না। তার মানে একটা সামাজিক সোশ্যাল কন্ট্যাক্টের দিকে আমরা আসতেছি, কিন্তু এটা 166টার মধ্যে প্রায় 100টার মধ্যে কাছাকাছি হয়ে গেছে। কিভাবে বলতেছেন জুলাই ঐক্য হয়নি? এন্ড জুলাই ঐক্যটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ইডিওলজিক্যাল, ভাই যেটা বলছে, একটা চেতনাকে, চেতনা মানে সবসময় খারাপ ভাবে, 71 চেতনা আর আপনি 47 চেতনা, বাংলাদেশে যেটা হয়েছে ইসলাম ভার্সেস বাঙালিজম, এই জন্য তো ঝামেলাটা হয়েছে। জুলাইটা একটু ইউনিক, এটা কোনো ব্যক্তি বা দলের গোষ্ঠীর সাথে, এটা সবার, কারণ 47 এবং 71 যে আন্ডারস্ট্যান্ডিং আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেটা সম্মিলিত রূপের নাম হচ্ছে জুলাই। জুলাই এই মানুষ 53 বছর ব্যর্থ, 78 বছর ব্যর্থ হয়েছে, সুতরাং তারা এখন এই জিনিসটা চাচ্ছে। এই জন্য জুলাইয়ের একটা ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট আমার কাছে মনে হয়। জুলাইটা হচ্ছে সবাই মিলে বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই ডান বাম সবাই মিলে কিন্তু জুলাই আন্দোলন করছে। এখন আমি এটা থিওরিটিক্যালি বলে যে আসাবিয়া নামে একটা থিওরি আছে ইবনে খালদুন, যে কোন জাতি আপরাইজ করে তখন যখন তার ভিতরে একটা কোহেশন থাকে, কোহেশন বা ইউনিটি থাকে, এই ইউনিটটা কোনো না কোনো ফরম্যাটে হইতে হবে। তো এখন তো মোটামুটি বাংলাদেশপন্থী সব রাজনীতিবিদ আছে, ম্যাক্সিমাম আমরা বলি বাংলাদেশ পন্থা বলে, অনেকে বাংলাদেশ পন্থী বলে। বাংলাদেশ পন্থা এবং পন্থীর মধ্যে হালকা পার্থক্য আছে। পন্থী মানে হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজম কমপ্লিটলি, আর আমরা বলি বাংলাদেশ পন্থা। বাংলাদেশ পন্থা মানে সবাইকে নিয়ে